যে উদ্দেশ্যে আজকে আমাদের মিলাদে দোয়ার মাহফিল, সেটা আমি ইতিপূর্বে বলেছি। আমার ছোট মেয়ে উম্মে কুলথুম তিশিমণি অনার্স মাস্টার শেষ করে মাস্টার ডিগ্রি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ হয়েছে। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই সন্তুষ্টিতেই আমরা সবার কাছে দোয়ার প্রত্যাশা নিয়ে এই মিলাদে উপস্থিত হয়েছি। সেই সাথে আমি সকলকেই বলতে চাই, আপনার সকল সন্তানকে লেখাপড়া শেখান। যখন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, তাহলে সে জীবনে ক্ষতিগ্রস্তর পথ কোনটা সেটা সে বুঝতে পারবে। আপনার ছোট সন্তান, ছেলে মেয়ে যেটাই বলি, 5 বছর বয়স হলেই তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাবেন। সরকারি প্রাইমারি স্কুলে সরকারি বিধান মোতাবেক আপনার ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, আপনি শুধু স্কুলে পৌঁছে দিবেন। অনেকেই কেজি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করেন, এটা তার মেধাকে নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে দেয়? যখন তার বয়স 5 বছর বা 4 বছর, তখন তার 10 বছর বয়সে শিক্ষা চাপিয়ে দেওয়া হয়। অনেক বই পুস্তক তারপরে চাপিয়ে দিলে তার মেধার বিকাশ ঘটে না, যার কারণে সে হয়তো মুখস্থ বলতে পারে, কিন্তু এক সময় গিয়ে তার ওই মেধার বিকাশ না হওয়ার কারণে সে অন্য ওই বয়সে যা শেখার দরকার সেটা সে আর পারে না। এই ব্যাপারে গবেষণালব্ধ জ্ঞান এমনটাই, যারা উপর পর্যায়ের অফিসার, বিসিএস ক্যাডার, তাদের জীবনে লক্ষ্য করবেন, তারা অধিকাংশই সব প্রাইমারি স্কুল থেকে আসছে। আমার 2টা মেয়েকে আমি প্রাইমারি স্কুলে শিক্ষা দিচ্ছি। আমি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আপনাদেরকে সৎ উপদেশ দিলাম। আপনার ছোট বাচ্চাকে তার খেলাধুলার মাধ্যমে, পরিবেশের মাধ্যমে, তার ভালো সৎসঙ্গের মাধ্যমে যে শিক্ষাটা দেবেন, সেই শিক্ষায় সে শিক্ষিত হবে, তার মেধার বিকাশ ঘটবে। আপনার যদি ওই বাচ্চাটার হাতে মোবাইল থাকে, তাহলে মোবাইল কিন্তু বিভিন্ন অশিক্ষা, কুশিক্ষা, বিভিন্ন ভিডিও, বিভিন্নভাবে সে ওইদিকে আকৃষ্ট হয়ে যাবে। যদি আপনি তাকে মোবাইল থেকে দূরে রাখতে পারেন এবং কেজি স্কুলে থেকে দূরে রাখতে পারেন, প্রাইমারি স্কুলে দেন, সে অটোমেটিক সুস্থ মস্তিষ্কে বিকাশ লাভ করবে। হয়তো আপনাদের কাছে, আমি কেদারনগরের সুনামিয়ার ছেলে তানজিল এবং ছবি মেম্বারের ভাই, আমার বয়সের যারা বড়, তারা আমার ছোটবেলাকে হয়তো দেখেছে। আমরা ছিলাম 5টা ভাই। এই গ্রাম তখন ছিল কাদা। বর্ষার সময় এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে হাঁটু পানি, হাঁটু কাদা। অনেক সময় আমার আব্বার কাঁধে চড়ে এই বিল পার হয়ে আমরা আলমডাঙ্গায় গেছি। অনেক ছোট ছিল। এই সময় এই সমাজে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আমি প্রথম ছাত্র, যেটা কেদারনগর প্রাইমারি স্কুলের সূচনায়। তখন ওই যে কবির ডাক্তারের বাড়ির ওইখানে একটা বিরাট আম গাছ ছিল। সে আম গাছের নিচে বসে আমরা পাটি পাড়ি, আমাদের দাউদ স্যার ছিল এরশাদপুরের, সেই স্যার এসে আমাদেরকে এই একই স্যারে সব ক্লাস নিত। পরবর্তীতে গ্রামের সবাই মিলে আমরা বর্তমান যেখানে প্রাইমারি স্কুল হয়েছে, ওখানে জমি দিয়ে আস্তে করে সেই স্কুল আমরা সেই স্কুলেরই প্রথম ছাত্র। তো আমরা ওই কেজি স্কুলেও পড়ি নাই, গাট্টি বুসকা বইও পড়ি নাই। আমরা দৌড়ঝাঁপ করেছি, সাঁতার কেটেছি,
ওই পুরাতন পুকুরের উপরে অনেক ভেটুল গাছ বড় হইতো না, 50 ফিট লম্বা ভেটুল গাছ। ওই ভেটুল গাছের উপরে উঠে একবার পানির ভিতরে জাম দিতাম, মরে যেয়ে পড়ে যাব, পড়ে মরবন কি কে করবো না, ও বাপের কোনো খেয়াল নেই, বাপ মার ওদিক খেয়াল নেই, 5টা ভাই তো আর 4টে বোন, 9টার ভিতরে এক হাতে যদি বেরিয়েও যায় তো বাপ মার কোনো সমস্যা নেই। এই পথে ঘাটে জঙ্গলে বিভিন্ন জায়গায় এরকম ভাবে এই শৈশব কৈশোর এমন ভাবে আমরা এই স্ট্রাগল করে প্রকৃতির সাথে যুদ্ধ করে বড় হয়েছে, তা আমাদের মেধার কিন্তু বিকাশ ঘটেছে। আজকে আপনারা দেখবেন, হয়তো গর্ব না মনে করলে, অহংকার মনে না করলে, আমার পরিচয়টা আপনাদের কাছে এই জনসমাজে যে সমস্ত 30-40 বছরের যারা বয়স, তারা হয়তো আমাকে কিছুটা চেনে, কিন্তু যার বয়স 10 থেকে 20 বা 25, সে তো আমার বাল্য জীবন সম্পর্কে কিছুই জানে না। সে মনে করে মোসালা হাসিবুল মাস্টার তো হাসিবুল মাস্টারই, জয়গুরুতে জয়গুরু, কিন্তু আমার জীবন সম্পর্কে তারা তো জানে না। তাদের লক্ষ্যে বলতেছি, আমি প্রাইমারি স্কুলে 1971 সালে ক্লাস 5-এ ছিলাম। এই পাকিস্তান পিরিয়ডের শিক্ষার ব্যবস্থা খুব অবহেলিত ছিল। ওই সময়ের আমি প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। আমরা 3-তে 5 পাস করেছি, 3-র অঙ্ক জানি না। 5 পাস করেছি, 3-র বই পুস্তকের কি অঙ্ক কি ইংলিশে তাও জানি, 5 পাস করিয়ে গেছি। তো এই 5 পাস করা মেধা, ওই সময় মেধার বিকাশ ঘটেছে, মেধার পরে কোনো অতিরিক্ত চাপ পড়ে নাই। এই কারণেই আমি যখন এসএসসি পাস করলাম, এইচএসসির সমস্ত সাবজেক্টগুলো আমার পরে চাপিয়ে দেওয়া হলো, আমার মেধা তখন খুলে গেল, আমার মেধার বিকাশ ঘটে গেল। আমি কলেজ পাস করলাম, পিটিআই পাস করলাম 1979 সালে। আমি 1977 সালে এসএসসি পাস করছি, 1979 সালে এইচএসসি পাস করছি, 1980 সালে পিটিআই পাস করছি, 1982 সালে আমি সায়েন্সে বিএসসি পাস করছি। তারপরে 82-83 সালে যে জিওগ্রাফিতে সার্টিফিকেট কোর্স মাস্টার্স করার জন্য জগন্নাথ কলেজে ভর্তি হলাম। জগন্নাথ কলেজের জিওগ্রাফির কোর্স শেষ করে আমি আবার অ্যারাবিকের পরে 1996 সাল 95-96 সালে আমি অ্যারাবিকের পরে ঢাকা কলেজে সার্টিফিকেট কোর্স, যেটা গ্রাজুয়েশন বলে, ফাজিল, এই কোর্সের পরীক্ষা দিয়ে পাশ করছি। তারপরে 96-97 সালে আমি অ্যারাবিকে মাস্টার ডিগ্রি প্রিলিমিনারি কোর্স সেটা আমি করছি কবি নজরুল কলেজ থেকে। ও ইতিপূর্বে আমি ঢাকা ভার্সিটির আন্ডারে 1985 সালে এলএলবি ফাইনাল পাস করছি। তারপরে 1998-99 সালে আমি কবি নজরুল কলেজ থেকে অ্যারাবিক সাবজেক্টে পড়ে 1200 মার্কের পরে আমি সেকেন্ড ক্লাসে অ্যারাবিকে মাস্টার ডিগ্রি পাস করেছি। এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যে কেদারনগরের হাসি পাগল, সবাই আমাকে হাসি পাগল বলে ডাকতো, আমার দাদা পাগল বলে আদর করে বলতো, মাও আমাকে পাগল বলতো। তো সেই পাগল প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনাই করে নাই এমন হয় মনে হয়, শুধু এই 1971 সালে আমার মতিয়ার স্যার আমাকে অঙ্ক শিখিয়ে দিল, আর কিছুই আমি জানি না। আমি যদি আমার পরবর্তী ছাত্র জীবনে এতগুলা ডিগ্রি নিজের চেষ্টায় লাভ করতে পারি, তাহলে কেজি স্কুলের শিক্ষায় আমার ছাড়াই, কেজি স্কুলের ওই গাঁটটি বুঝকা বই পুস্তক ছাড়াই আমি যদি এত ডিগ্রি লাভ করার মতন মেধা আমার হয়ে থাকে, তাহলে আপনার ছেলেও নিশ্চয় কেজি স্কুল বাদ দিলে ওই খেলাধুলার মাধ্যমে 5 পাস করেন, তার মেধা যখন বিকাশ ঘটবে, তার মেধার পরে যতই চাপিয়ে দেবেন সে ততই বিকশিত হবে।
এজন্য প্রাইমারি স্টেজে গবেষণা করে কোনো পরীক্ষাই নেয় নাই। বর্তমানে 1-2 তে কিন্তু পরীক্ষা নেয় না, একসময় ছিল 3 পর্যন্ত ফ্রি, কোনো পরীক্ষা নেই, শুধু যাবে আসবে। এটা যারা মনোবিজ্ঞান রিসার্চ করছে সেই সমস্ত বৈজ্ঞানিকদের থিওরি। আজকে আপনার ছেলে গাড়টি বুঝকার ব্যাগ ভর্তি করে কেজি স্কুলে ভর্তি করলেন, দুনিয়ার বই পুস্তক চাপিয়ে দিল, বাড়ি এসে নিঃশ্বাস নেওয়ার সময় পেল না, মুখস্থ তোতা পাখির মতন মুখস্থ করে করে যায়, আবার সেইগুলা মুখস্থ করলো, এতে তার মেধার বিকাশ হচ্ছে না। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা হয়তো আরো ওই পিএইচডি করার জন্য বাইরে যাওয়ার সিদ্ধান্ত আছে, তো আপনাদের সকলের দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। আপনাদের ছেলেমেয়েগুলাকে প্রাইমারি স্কুলমুখী করেন, আর মেধার বিকাশ করার জন্য তাদেরকে ভ্রমণ করান। যেমন আমার একটা ফ্যামিলি, আমার এই টোটাল ফ্যামিলিটা নিয়ে আমি প্রতি বছরই বিভিন্ন জায়গা ভ্রমণ করি, কারণ ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান অর্জন হবে, আপনার বাচ্চার যে জ্ঞান, যে মেধার বিকাশ ঘটবে, এটা কিন্তু বই পড়ে হবে না। ইমাম গাজ্জালির কিতাবের ভিতরে আসছে, আপনি একটা শহর সম্পর্কে, একটা দেশ সম্পর্কে বই পুস্তক জ্ঞান করে যে জ্ঞান আপনার লাভ হবে, যে জ্ঞান অর্জন হবে ওই বিষয়, ওই দেশ সম্পর্কে বই পড়ে, সেই দেশটা যে কোনো ব্যক্তি যদি ভ্রমণ করে আসে, তাহলে আপনার বই পড়া জ্ঞান দিয়ে ওই ভ্রমণকারীর ওই জ্ঞানের সাথে আপনি তর্ক করলে ওটা হবে আপনার বোকামি, কারণ তো সরাসরি সেই দেশ ভ্রমণ করে আসি। যেমন আমি দিল্লি গেছি, আজমিরে গেছি, গ্যাংটক শহরে গেছি, ঢাকা ভারতের, কাশ্মীরে গেছি, জম্মুতে গেছি, আসামে গেছি, অরুণাচল প্রদেশে গেছি, কলকাতা দিয়ে যত অধিকাংশ প্রদেশ আমি ভ্রমণ করেছি। ওই সমস্ত প্রদেশ ভ্রমণ করে আমার যে জ্ঞান হয়েছে, আপনি ওই সমস্ত দেশ সম্পর্কে বই পুস্তকে যে জ্ঞান অর্জন করবেন, আমার এই ভ্রমণের জ্ঞানের সাথে আপনার তুলনা হবে না। আবার বলছেন আপনি ভ্রমণ করেছেন ওই দেশ সম্পর্কে, ওই স্থান সম্পর্কে, ওই দেশের স্থায়ী বাসিন্দার সাথে আপনার এই একদিনের ভ্রমণের জ্ঞান কোনো তুলনা হবে না, সেই দেশের বাসিন্দা। ঠিক তদ্রূপ ভাবে আপনার ছেলে মেয়েকে বই পুস্তকের জ্ঞান দেওয়ার পাশে ভ্রমণ করাবেন। যেমন কিছুদিন আগে আমি আবার নতুন করে সিলেট, চিটাগাং, কক্সবাজার, হিমছড়ি, বান্দরবন, অরুণাচল, তোমার কেওয়াকাটাং পাহাড়, নীলগিরি পাহাড়, নীলাচল পাহাড়, বিভিন্ন পাহাড় পর্বত আমি সফর করে আসলাম। ওই সময় ইতিপূর্বে আমি বেশ কয়েকবার গেছি, সেই তখনকার সময়ের পরিবেশের সাথে এখনকার পরিবেশের কোনো মিল নেই। এই জন্য আপনার সন্তানকে প্রত্যেক বছরে একবার বাংলাদেশের বিভিন্ন স্পটগুলোকে দেখাবেন, সে অটোমেটিক তার মেধার বিকাশ ঘটবে। পুঁথিগত বিদ্যার বাইরেও অনেক শিক্ষা আছে যেগুলো আপনারা করবেন। অনেকেই যদি বলবেন আপনার উপদেশ, আমি একজন টিচার, এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমি 14টা প্রাইমারি স্কুলে টিচারই করেছি, তো টিচার হিসাবে যদি গর্ব করা লাগে তা আমি সেই ব্যক্তি। আমি 6 বার আপনার ঢাকা বিভাগীয় ট্রান্সফার হয়েছি। তো একজন যোগ্য টিচার হিসাবে আমার দায়িত্ব আছে, অধিকার আছে, আপনার সন্তানের কোন পথে মঙ্গল আর কোন পথে অমঙ্গল এটা শিক্ষা দেওয়ার। সেই হিসাবে আমি যদিও মাইকে বলছি আপনাদের সকলকে অবগতির জন্য, আমি শুধু ধর্মজ্ঞানের মাস্টারই নয়, আপনার সামাজিক জ্ঞানের শিক্ষক। আমি যদি তৎকালীন সময়ে এই দুনিয়ার পিছনে ঝুঁকে পড়তাম, তাহলে আমি আজকে চুয়াডাঙ্গার এমপি হতাম, কারণ আমার বংশমর্যাদা ছিল উচ্চ। আমি আমার চুয়াডাঙ্গার যত বড় বড় লোক, এগুলো সবাই আমার আত্মীয়। চুয়াডাঙ্গাতে তৎকালীন সময়ে আমার খালু, মামা, অনেকেই, আলমনগর মোল্লা গোষ্ঠী, এইসব আমার আত্মীয় স্বজন। ওই হরিণাকুণ্ডে যাও, সেখানে বড় বড় আত্মীয়। আমি যদি সেই এস্টাবলিশড ফ্যামিলির একজন সন্তান হয়ে আমি যদি দুনিয়ামুখী হতাম, তাহলে আমি আজকে বাড়ি গাড়ি করে এমপি মন্ত্রী হতে পারতাম। কিন্তু আমার মেধা ছিল জ্ঞান অর্জনের দিকে, তাই তো আমি একাধারে
48টা সাবজেক্টে পড়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করছে। তো আপনি বলবেন যে আপনার ছেলেটা অনেকে মাদ্রাসায় দিচ্ছে, মাদ্রাসার বিরোধিতা আমি করছি না, কিন্তু মাদ্রাসায় মানুষের চরিত্রকে হরণ করা হচ্ছে, সে জায়গায় বলৎকার করা হচ্ছে, সে জায়গায় কুশিক্ষা দেওয়া হচ্ছে, ভিক্ষাবৃত্তি শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার একজন প্রতিষ্ঠিত বংশের ছেলে, আপনি একজন প্রতিষ্ঠিত ফ্যামিলি, আপনার ছেলেটা মাদ্রাসায় দিলে মসজিদের জন্য চাঁদা আদায় করাচ্ছে, তার মেধাটাকে ভিক্ষাবৃত্তির দিকে নিয়ে যাচ্ছে। মৌলিক শিক্ষা তার ভিতরে নাই। আমি দেখেছি ভার্সিটির সময় একটা লোক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, পাশ দিয়ে মাদ্রাসার অসংখ্য ছেলেরা চলে গেছে, ওই অ্যাক্সিডেন্টের ওই লোকটাকে সহযোগিতা করে নাই, অথচ ভার্সিটির থেকে যে ছেলেটা বেরিয়ে আসলো বা ভার্সিটিতে পড়ে, সে যায় দৌড়ে জীবন বাজি রেখে সেই তাকে রক্ষা করে হসপিটালে নিয়ে গেছে। তাহলে মানবিক শিক্ষাটা কিন্তু ভার্সিটি হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে কুশিক্ষা। আপনি বলবেন ধর্মীয় শিক্ষা, ধর্মের ব্যাপারটা সম্পূর্ণ মস্তিষ্কের ভিতরে, নিয়তের পরে, এটা কোনো শিক্ষা ব্যবস্থার ভিতরে সীমাবদ্ধ গণ্ডির ভিতরে থাকে না। যেমন আমার চাচা মতলব আলী, সে অক কিছু জানতো না, কিন্তু সে গুরুবাদী ধারায় এত প্রতিষ্ঠিত ছিল, সেই প্রতিষ্ঠিত জ্ঞান দিয়ে আমাকে সেই জগতে ঢুকাই গেছে। আমি এই 50 বছর কোরআন গবেষণা করে দেখলাম, মতলব আলীর কাছ থেকে যে আদম কাবায় আল্লাহকে সেজদার শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার ঊর্ধ্বে কোনো শিক্ষাই নাই। তাহলে সে তো কোনো লেখাপড়া জানতো না, তার একনিষ্ঠ বিশ্বাস ভক্তি দিয়ে সে আল্লাহকে ধারণ করার জন্য চেষ্টা করেছে, সেটা সে পেয়েছে। এর জন্য কোনো মাদ্রাসা শিক্ষা লাগবে না, এর জন্য কোনো আরবি শিক্ষা লাগবে না। এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ের দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ পাকের প্রদত্ত কোরআন শিক্ষা নিতে হলে আপনি যে কোনো সময়, আমি যেমন মাস্টার ডিগ্রি LLB পাস করার পরে আমি আরবিকের পরে মাস্টার ডিগ্রি করে কোরআন গবেষণা করে আমি বিষয়ভিত্তিক কোরআনের পরে বই লিখেছি। আমার তো ছাত্র জীবনে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগেনি। আপনার মাদ্রাসায় গেলে ওই ছাত্রটা, আমি আবারও বলছি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু মাদ্রাসায় গেলে তার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার ঢাকার বাড়ির পাশে, আমার রূপসীর বাড়ির পাশের একটা বাপের একটাই ছেলে, সে মাদ্রাসায় দিয়ে হাফেজ হয়ে সে এখন আর বেকার ঘুরে বেড়াচ্ছে, তার আর কোনো জায়গায় চাকরিও নাই, কোনো কিছুই নাই। তাই এরকম অসংখ্য বেকার মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে। আপনার লবণের ফ্যাক্টরি পাবেন বাংলাদেশে, এরকম চিনির ফ্যাক্টরি আছে। আর বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে গেল এই বেকারের ফ্যাক্টরি, যেটা মাদ্রাসা। ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করে আওয়ামী লীগ এই দেশটাকে, প্রজন্মকে ধ্বংস করেছে। আমি মনে করি খালেদা জিয়া যে অবস্থায় 25 বছর দেশ চালিয়েছে, সেখানে কিন্তু এই ব্যাঙের ছাতার মতন মাদ্রাসার অনুমোদন দেয় নাই। ওই তোমার হেফাজত ইসলামের মা হয় নাই। সে যার যার ধর্ম সেই করো, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে। এই নীতির পরে কিন্তু খালেদা জিয়া 25 বছর এই দেশটাকে রাষ্ট্র চালিয়েছে। আমি রাষ্ট্রীয় গীবত করব না, তবে মাদ্রাসা জাতিকে ক্ষতি করছে, দেশকে ক্ষতি করছে, পরিবারকে ক্ষতি করছে, সমাজকে ক্ষতি করছে, মানুষের চরিত্রকে হরণ করছে। এই জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আপনার কেজি স্কুল বা বাংলাদেশের মেধাকে ধ্বংস করছে। কেজি স্কুল এবং মাদ্রাসাকে বন্ধ করে, আমি সরকারিভাবে বললে কেউ আমার কথা শুনছে না। আপনি গার্জেন, আপনি শোনেন, শুনে আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে, প্রি প্রাইমারি স্কুলে ভর্তি করেন। 5 বছর সে হেসে খেলে যে মেধা অর্জন করবে, মেধার পরে যখন সে নিজে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, তখন সে ভালো জ্ঞানটাকে দিকে ঝুঁকে পড়বে। অধিকাংশ মানুষ নেশাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন দেশে অশিক্ষার আলোকিত হয়ে তারা নেশাগ্রস্ত হচ্ছে। তাদের যদি কর্ম থাকে, তাদের যদি সুশিক্ষার গাইডলাইন থাকে, তাহলে তারা নেশার দিকে ধাবিত হবে না। আমার গ্রামের অধিকাংশ সমাজ নেশাগ্রস্ত হয়েছে কিসের কারণে? এই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকার কারণে। আমি আজকে আমার মেয়ের সে শুভ মাস্টার ডিগ্রিতে
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সেই দোয়া কামনা করে পৃথিবীর সকল মানুষকে তাদের নিজেদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান করি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমাতুন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। তাই জ্ঞান অর্জন করার জন্য আমি বলি, আমার মেধা দিয়ে আমি যে সত্যকে ধারণ করেছি, আমার সূক্ষ্ম মেধা যদি না থাকতো, আমার দুর্বল মেধা থাকলে এই তাবলিকালা হাজী সাহেব, জামাত ইসলামের আমির সাহেব, চরমুনার পীর সাহেব, আটশির পীর সাহেব নানান কিছু কৌশল দিয়ে ধোকা দিয়ে আকাশ দিয়ে উড়িয়ে গিয়ে কেরামতি দেখিয়ে আমাকে বিপদগামী করত। কিন্তু আমি আজকে 50 বছর আগে আমার গুরুর হাত, রসুলের হাত, রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আমি আল্লাহ দর্শন করেছি। আমার আল্লাহ দর্শনের পরে তুমি আবার কি জ্ঞান দিতে আসবা? হ্যাঁ, আমাকে পৃথিবী কেন এরকম 7 পৃথিবী দিল? আমি যে আল্লাহকে দর্শন করছি নিজাম সুরতে, ওই আল্লাহর থেকে তুমি আমাকে বঞ্চিত করতে পারবে না। আমার মেধা দিয়ে আমি দেখেছি, আমার সাধনা দিয়ে দেখেছি। তাই প্রত্যেকেরই উচিত যৌবনে জ্ঞান সাধনা দিয়ে রবের আদমকাবাই সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সাধনার মাধ্যমে তোমার রবের সাক্ষাৎ লাভ করার পরে জ্ঞানের মেধা খুলে যাবে, তোমার জ্ঞানের জগৎ খুলে যাবে, তোমার ইহকালের মুক্তি, পারলৌকিক মুক্তি হবে। এজন্য সূরা ইমরানের 137 নম্বর আয়াতে বলছে যে যে ব্যক্তি দুনিয়াও চায় না, আখিরাতও চায় না, সে শুধু চাই, হে প্রভু আমার অপরাধ ক্ষমা করো, আমার কর্মের সীমা লঙ্ঘন করার থেকে আমাকে মাফ করো এবং কাফেরের বিরুদ্ধে আমাকে সাহায্য করো, তাকে আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় দান করবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি আত্মস্বার্থ তেজে গুরু কর্মে ভজন করেন, জ্ঞান অর্জন করেন, আধ্যাত্মিক জ্ঞানে শক্তিশালী হন, পারলৌকিক জ্ঞান ইহলৌকিক জ্ঞান দুটি আপনার লাভ হবে যদি আপনার ছাত্র সুশিক্ষায় শিক্ষিত করেন। আর মাদ্রাসার কুশিক্ষায়, হ্যাঁ, ওই সমাজের কেজি স্কুলের কুশিক্ষায় আপনার ছেলে নেশাগ্রস্ত হবে, আপনার ছেলে এরকম ভাবে বলৎকারের শিকার হবে, আপনার ছেলে সমাজকে যখন সমাজের একটা কোন নেতৃত্ব দিতে গিয়ে ভুল সিদ্ধান্ত দেবে, আপনার ছেলের কেউ একটা নেতাও মেম্বারও পাশ করাবে না। এই জন্য আমি আমার মেয়ের যে লাইফ হয়েছে, সে প্রাইমারি স্কুলের ভিতর দিয়ে তাকে লেখাপড়ার স্বাধীনতা দিয়েছে। আমি কখনো আমার মেয়েদেরকে লেখাপড়ার জন্য চাপ দিইনি। তার গতিতে সে পড়ে আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইল। আপনার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য মারবেন, বকবেন, সে বিরক্ত হয়ে পড়াশোনা বন্ধ করে দেবে। আর সে যতটুকু পারে ততটুকু পড়বে, আস্তে আস্তে ওটাই তার জন্য ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। তাই আজকে আমি ধর্মীয় আলোচনা না করি, আমি যেটুকু বললাম, পবিত্র কোরআনে এমনটা বলছেন যে ব্যক্তি জ্ঞানী সেই কোরআন থেকে জ্ঞান অর্জন করে, আর যে ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে অন্য জ্ঞান অর্জন করে সে ইবলিসের অনুসারী। হ্যাঁ, কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারাই জালেম ফাসেক কাফের। আপনাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, কোরআন বাংলায় অনুবাদ আছে, বাংলা পড়ান, আপনি নিজেও কোরআনের অনুবাদ দিয়ে পড়ান। যে জায়গায় এক আয়াতের সাথে আর এক আয়াতের বিরোধ আছে, আমি পবিত্র কোরআন থেকে 30টা বছর কোরআন গবেষণা করে এই সমস্ত পরস্পর বিরোধী আয়াতের তফসিরের অনুবাদটাকে সঠিক করে দিয়েছি। ওটাকে ফলো করেন, তাহলে আপনার ধর্মীয় জীবন, ইহলৌকিক জীবন, পারলৌকিক জীবন, কর্মজীবন, সংসার জীবন সম্পূর্ণ কোরআন মাফিক চালনা করতে পারবেন। তাই সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া আছে, আপনাদের সকলকে দোয়া করে আপনার ছেলেমেয়ের সুশিক্ষা ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার কথা শেষ করি। জয় গুরু।